Hello everyone. Hello everyone. Hello everyone. আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো স্যার, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা। তো আমার মনে হয় আমরা আর অপেক্ষা না করে ক্লাসটা শুরু করি। তো আজকের যে চ্যাপ্টারটা আছে এবং আরেকটা চ্যাপ্টার এরপর বাকি চ্যাপ্টার 17, ওটা সাস্টেনেবিলিটি নিয়ে, আর আজকেরটা হচ্ছে প্রাইসিং আর রেভিনিউ ম্যানেজমেন্ট। দুটো চ্যাপ্টারই খুবই খুবই সহজ দুটো চ্যাপ্টার। তো আমরা যদি শুরু করি আজকে, কারণ অলরেডি মনে হয় অনেক রাত হয়ে গেছে। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই যে এখানে বলা হচ্ছে রেভিনিউ ম্যানেজমেন্ট বা প্রাইসিং, আসলে প্রাইসিংটা কি? প্রাইসিং ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি চার্জ ফর এ প্রোডাক্ট অর সার্ভিস। তার বাড়িটা কি? প্রাইসিংটা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট বা সার্ভিসের জন্য কি পরিমাণ টাকা চার্জ করবেন, এটাই হচ্ছে প্রাইসিং। তো এখন আপনার রেভিনিউ ম্যানেজমেন্ট কথাটা যখন, শব্দটা যখন আসে, তখন ব্যাপারটা কেন আসে? রেভিনিউ ম্যানেজমেন্ট কথাটা এই জন্যই আসে, যদি আপনি প্রাইস বাড়ান তাহলে আপনার রেভিনিউ কি বাড়বে না কমবে ভাই? পারবে। আপনি যদি প্রাইস বাড়ান তাহলে রেভিনিউ কি বাড়বে না কমবে ভাই? পারবে। আচ্ছা। তো এখন এই যে আবার সবসময় যদি আপনি মনে করেন, ফর এক্সাম্পল, রেভিনিউ ম্যানেজমেন্ট শব্দটা কেন আসছে? এখন মনে করেন আপনার, এখন হচ্ছে কি শীতকাল প্রায় শেষের দিকে না ভাই? জি। তা এখন যদি আপনি জ্যাকেট, মাফলার এগুলো যদি প্রাইস বাড়ান, তাহলে কি রেভিনিউ বাড়বে না কমবে? কমবে। পারবে না। আচ্ছা। তাহলে এখন এই যে এখন, এখন কি করতে হবে? এখন যেহেতু প্রায় শেষের দিকে, তাহলে এখন কি করতে হবে? আপনার উচিত যত বেশি সম্ভব এই প্রোডাক্টগুলো, যেহেতু সিজনাল, যত বেশি বিক্রি করতে পারবেন ততই কি হবে আপনার জন্য লাভ হবে। কেন? কারণ আপনি যদি এই প্রোডাক্টগুলো বিক্রি না করে দাম ধরে রাখেন, প্রাইস বাড়ায় দেন, তাহলে কি হবে? এটা সারা বছর আপনার কাছে হোল্ড করতে হবে। এবং সেই ক্ষেত্রে আপনি দোকানের ভাড়া বলেন, ইউটিলিটি বলেন, রক্ষণাবেক্ষণ খরচ বলেন, ইন্স্যুরেন্স কস্ট বলেন, আপনার খরচ কি বেড়ে যাবে না? আর কস্ট যদি বেড়ে যায় তাহলে রেভিনিউ কি বাড়বে না কমবে ভাই? কমবে। কমবে। তো এখন এই যে কখনো প্রাইস বাড়ানো, কখনো প্রাইস কমানো, কখনো ডিসকাউন্ট দেওয়া বা কখনো ডিসকাউন্ট না দেওয়া, এগুলাই হচ্ছে কি রেভিনিউ ম্যানেজমেন্ট। এবং দেখেন এখানে সেকেন্ড লাইনে একটা কথা বলা হচ্ছে, সাপ্লাই অ্যাসেটস এক্সিস্ট ইন টু ফর্মস। একটা হচ্ছে ক্যাপাসিটি, একটা হচ্ছে ইনভেন্টরি। তার মানেটা কি? এখন মনে করেন আপনি একটা বাড়ির মালিক, তো বাড়িটা হচ্ছে 5 তলা, তা আরেকজন হচ্ছে 10 তলা বাড়ির মালিক। যিনি 5 তলা বাড়ির মালিক, তারও 5 কাঠা জায়গার উপর 5 তলা, আর যিনি 10 তলা যে বাড়ির মালিক, তারও হচ্ছে 5 কাঠা জায়গার উপর 10 তলা। তাহলে অ্যাসেট কার বেশি, যার 5 তলা না 10 তলা ভাই? 10 তলা। 10 তলা। তাহলে আবার দেখেন বলা হচ্ছে ইনভেন্টরি। মনে করেন আপনার কাছে কোনো একটা প্রোডাক্ট আছে 2,000 ইউনিট, আরেকজনের কাছে 1,000 ইউনিট, তাহলে অ্যাসেটটা কার কাছে বেশি আছে, আপনার কাছে না যার কাছে 2,000 ইউনিট ভাই? 2000 ইউনিটের আছে। আচ্ছা। তো এখন তার মানে হচ্ছে আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে অ্যাসেট সাধারণত দুইটা ভাবে ক্যালকুলেট করা, একটা হচ্ছে আপনার ফ্যাক্টরি বা ওয়্যার হাউসের ক্যাপাসিটি কতটুকু, আর একটা হচ্ছে আপনার কাছে কি পরিমাণ ইনভেন্টরি আছে। সবাইকে আমরা ক্লিয়ার? সবাইকে আমরা জি ক্লিয়ার? স্যার। সবাইকে আমরা ক্লিয়ার ভাইরা? জি স্যার। সবাইকে আমরা বুঝতে পারছি? আচ্ছা। তো এখন দেখেন এই যে রেভিনিউ ম্যানেজমেন্ট মে অলসো বি ডিফাইন্ড অ্যাজ দ্য ইউজ অফ ডিফারেন্সিয়াল প্রাইসিং বেসড অন কাস্টমার সেগমেন্ট, টাইম অফ ইউজ অ্যান্ড প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি। যেমন এই যে আমি বাংলাদেশ থেকে আপনার আপনার ইউকে তে গেলাম, আবার ইউকে থেকে বাংলাদেশে রিটার্ন করলাম। তা আমি যখন টিকিট কাটি, এই টিকিটের কিন্তু অনেকগুলো ক্লাসিফিকেশন ছিল। যেমন কি কি? ইকোনমি, লাইট। এই ইকোনমি লাইট মানেটা কি? যে আপনি ইকোনমিক ক্লাসে ভিজিট করবেন এবং আপনার লাগেজের পরিমাণ হবে মাত্র 25 কেজি। আরটা হচ্ছে ইকোনমি স্মার্ট, আপনি এটাও ইকোনমি কিন্তু আপনার লাগেজের পরিমাণ হচ্ছে 35 কেজি। আরেকটা হচ্ছে কি ইকোনমিক ফ্লেক্সিবল, এখানে হচ্ছে লাগেজের পরিমাণ 40 কেজি। তারপর বিজনেস ক্লাস, এখানে কি আপনার খাবার বলেন, আপ্যায়ন বলেন, সবকিছু আলাদা এবং লাগেজের পরিমাণ কত? 60 কিলো। তো এখন এই যে আপনার, এই যে কোথাও 25 কেজি, কোথাও কি 35 কেজি, কোথাও 40 কেজি, কোথাও আবার কি 60 কেজি। তাহলে এখন এই যে চারটা টিকিট, একটা হচ্ছে ইকোনমি লাইট, একটা হচ্ছে ইকোনমি স্মার্ট, একটা হচ্ছে ইকোনমিক ফ্লেক্সিবিলিটি, আরটা হচ্ছে কি আপনার আপনার বিজনেস ক্লাস। তাহলে চারটা টিকিটের প্রাইস কি সেম ভাই? নো। চার ধরনের কাস্টমার কি সেম প্রাইস দিবে না ডিফারেন্ট প্রাইস দিবে? ডিফারেন্ট প্রাইস দিচ্ছে। আপনি ট্রেনে করে কক্সবাজার যাবেন, আপনি যাচ্ছেন একটা কামরা, এসি কামরা, আপনি শুয়ে শুয়ে যাবেন। আরেকজন যাবে আপনার নন এসি এবং চেয়ারে বসে, আরেকজন যাবে এসি চেয়ারে বসে। তাহলে এই যে তিন রকম সার্ভিস, তা প্রাইস কি সেম হবে ভাই? না স্যার। তাহলে এই যে আপনার সেম সার্ভিস
ডিফারেন্ট সার্ভিস ডিফারেন্ট প্রাইস, এটাকে আমরা কি বলি? ডিফারেন্সিয়াল প্রাইসিং। এটাকে আমরা কি ধরনের সেগমেন্টেশন বলি? কাস্টমার সেগমেন্টেশন বলি। যেমন টাইম অফ ইউজ, আপনি যদি ডিসেম্বর মাসে মাফলার কিনেন, যে প্রাইস লাগবে, আপনি যদি জুলাই মাসে মাফলার কিনেন, ওটার প্রাইস কি সেম হবে ভাই? কি না প্রাইস কি সেম হবে? Yes, sir. এখন আমি যে বাংলাদেশে গেলাম, আমি যদি 6 মাস আগে টিকিট কাটতাম, ওই টিকিটের যে প্রাইস, আর আমি যদি 1 সপ্তাহ আগে টিকিট কাটতাম, দুটোর প্রাইস কি সেম হইতো ভাই? না তাহলে এখন এই যে টাইম, মানে টাইম অনুযায়ী কিন্তু প্রোডাক্টের প্রাইস কিন্তু কম বেশি হয়ে যায়। কিন্তু প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, শীতকালে প্রোডাক্ট বাজারে অ্যাভেলেবেল, যেমন জুলাই মাসে বাজারে প্রচুর পরিমাণ আম থাকে, আম কি একেবারে সস্তা হয়ে যায় না ভাই? কি সস্তা হয়ে যায় না ভাই? জি আবার যখন সিজনের শুরুতে আম, কিছু কিছু আম বাজারে পাওয়া যাচ্ছে, তখন আমের কোয়ালিটিও খারাপ, প্রাইসও কি বেশি না তখন ভাই? জি স্যার কি তখন কি প্রাইসও বেশি না? তো স্যার এখন এই যে এই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কি করতে হয়? আমাদেরকে রেভিনিউ ম্যানেজমেন্ট করতে হয়। সবাইকে আমরা ক্লিয়ার? জি সবাইকে আমরা বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তো এখন আসেন আমরা রেভিনিউ ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু ইম্প্যাক্ট করে কিছু ফ্যাক্টর, আমরা একটা দুটো ভিডিও দেখব। প্রথমে আমরা কন্টেনারের ভাড়া ভিডিওটা একটু দেখি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট বিশ্বমন্দার ফলে সমুদ্রপথে পণ্য পরিবহনের জাহাজ ভাড়ায় গত 5 মাস ধরে মারাত্মক ধস নেমেছে। কাঙ্ক্ষিত পণ্য না পাওয়ায় প্রতিদিনে কমছে জাহাজ ভাড়ার পাশাপাশি কন্টেনার পরিবহন খরচও। শিপিং এজেন্টদের তথ্য অনুযায়ী 2020 থেকে 22 সাল পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে যুক্তরাষ্ট্রগামী 40 ফুট হাই কিউব প্রতিটি কন্টেনার ভাড়া 18 থেকে 20,000 মার্কিন ডলার হলো, এখন তা কমে মাত্র 2,000 মার্কিন ডলারে এসে থেমেছে। একইভাবে ইউরোপগামী কন্টেনারের ভাড়া 16,000 মার্কিন ডলার থেকে কমে নেমেছে মাত্র 1,500 মার্কিন ডলারে। আর 3,000 মার্কিন ডলারের চীনের ভাড়া এখন 400 মার্কিন ডলার নির্ধারণ করেও পণ্যের বুকিং পাচ্ছে না। বৈশ্বিক কারণে আমাদের বাংলাদেশে যে মনে করেন আগে যেভাবে জাহাজ আসতো, এখানে সব প্রোডাক্ট আসতেছে না। আপনার এলসি সমস্যা, ডলার সংকট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ইউরোপ আমেরিকা সরাসরি জাহাজ চলাচল ছাড়াও সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কাকে ট্রান্সশিপমেন্ট পোর্ট হিসেবে ব্যবহার করে পণ্য আনা নেওয়া করে বাংলাদেশ। আগে এইসব ফিডার ভেসেলে কন্টেনার ভাড়া 500 মার্কিন ডলার হলো, এখন 200 থেকে 300 মার্কিন ডলারে পণ্য পরিবহন করা হচ্ছে। কন্টেনার অ্যাভেলেবিলিটি বেড়ে গেছে, জাহাজের সংখ্যাও বেড়ে গেছে, কিন্তু ওই হিসেবে ডিমান্ড নাই। তো ডিমান্ড যেহেতু নাই, ওই জন্য ফ্রেটটা আবার নিচের দিকে নেমে গেছে। বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়েই। তাই জাহাজ এবং কন্টেনার পরিবহন ভাড়া নির্ধারণের ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশ্ব নৌ বাণিজ্যে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে বাংলাদেশ। বছরে এখানে যেমন 4,000-এর বেশি জাহাজ আসছে, তেমনি কন্টেনার উঠানামা করছে 32 লাখের বেশি। জাহাজ কিংবা কন্টেনার ভাড়া বাড়লে এখানের পণ্যের দাম লাগামহীন হয়ে ওঠে। এখন জাহাজ এবং কন্টেনার ভাড়া তুলনামূলক কম, কিন্তু পণ্যের দাম কমছে না। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বাংলাদেশে তেল, চিনি, মশলা থেকে শুরু করে অধিকাংশ ভোগ্যপণ্য জাহাজ দিয়ে বিদেশ থেকে আমদানি করা হয়। সেই হিসেবে জাহাজ ভাড়ার অজুহাতে গত 2 বছরে সব ধরনের ভোগ্যপণ্যের দাম 2 থেকে 3 গুণ বাড়ানো হয়েছে। কিন্তু এখন জাহাজ ভাড়া কমলেও নিয়ন্ত্রণে আসছে না পণ্যের দাম। ডলারের সংকটটা এখনো পর্যন্ত কাটে নেই এবং পর্যাপ্ত পরিমাণ এলসি না যাওয়ার কারণে আমাদের মালামাল ওখানে দিকেই হচ্ছে। এখানে সেই জন্য বাজারে মালের সংকট দেখা দিচ্ছে, সেই জন্য এটা আমরা সফলতা পাচ্ছি না। একই চিত্র রপ্তানি খাতের প্রধান উপকরণ গার্মেন্টস শিল্প। বৈশ্বিক মন্দার ফলে অর্ডার কমে যাওয়ায় জাহাজ ভাড়া কমার সুযোগ বাংলাদেশ পাচ্ছে না বলে দাবি এই গার্মেন্টস ব্যবসায়ীর। অর্ডার না থাকার কারণেই আমাদের এক্সপোর্টও কমে গেছে, তদ্রুপ ইম্পোর্টটাও কমে গেছে, যার দরুন বিজনেস না থাকাতেই কিন্তু ওরা বাধ্য হয়েছে যাতে আপনার অর্ডারটা কন্টেনার চার্জটা কমানোর জন্য। বিশ্বখ্যাত 12 থেকে 15টি শিপিং লাইন বাংলাদেশে পণ্য পরিবহন করছে।
ভাই এই যে ভিডিওটা সবাই আপনারা দেখলেন, এখানে অনেকগুলো ভিডিও আছে, সবগুলো দেখালে আজকে ক্লাস আর শেষ হবে না। তাহলে এখন এই যে কন্টেনার ভাড়া যে বিশ্ববাজারে কমে গেল, এর ফলে আপনার আপনার রেভিনিউ ম্যানেজমেন্টে আপনার কি প্রভাব পড়বে? আপনার খরচ কি কমে যাবে না ভাই? জি কি স্যার। কস্ট কমে যাবে না? আর কস্ট যদি কমে যায় তাহলে আপনার প্রফিট কি হবে? বাড়বে না কমবে ভাই? পারবে। আচ্ছা, তাহলে এরকম অনেক ঘটনা, কখনো তেলের দাম বলেন, কখনো জাহাজের ভাড়া বলেন, কখনো যুদ্ধ বলেন, বিভিন্ন কারণে কি হতে পারে আপনার রেভিনিউ ম্যানেজমেন্টে আপনি ইম্প্যাক্ট পড়তে পারে কিন্তু। কখনো কোভিড-19 বলেন, কখনো জলোচ্ছ্বাস বলেন। কি সবাইকে আমরা ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? সবাইকে ক্লিয়ার ভাইরা? আচ্ছা, এই যে দেখেন, দ্য ভ্যালু অফ দ্য প্রোডাক্ট ভ্যারিজ ইন ডিফারেন্ট মার্কেট সেগমেন্ট, যেমন এয়ারলাইন সিট প্রাইস। আচ্ছা, আপনারা আমাকে বলেন, স্টেডিয়ামে যখন আপনি খেলা দেখতে যান, তো স্টেডিয়ামে কি প্রত্যেকটা আসনের কি মানে প্রাইস কি সেম? না, সাধারণ ক্যাটাগরি গ্যালারি আর ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড দুটোর কি প্রাইস সেম ভাই? ভেরিয়েশন স্যার। আছে। তাহলে এখন এটা কারণটা কি? কারণ ভ্যালু অফ দ্য প্রোডাক্ট ভ্যারিজ, এক একটা প্রোডাক্টের ভ্যালু কি এক এক রকম। কারণ আপনি গ্র্যান্ড স্ট্যান্ডে যেভাবে খেলা দেখতে পারবেন, ক্লাব হাউসে যেভাবে খেলা দেখতে পারবেন, আপনার এই গ্যালারিতে বসে কি অত ভালোভাবে খেলা দেখা যায় ভাই? তো এখন একই রকম ভাবে আপনি এয়ারলাইনে যদি আপনি ইকোনমিতে যান আর বিজনেস ক্লাসে যান, দুই জায়গার জন্য প্রাইসিংটা কি হবে? দুই রকম হবে। তো এখন এটাকে আমরা কি বলি? ওয়ান কাইন্ড অফ ডিফারেন্সিয়াল প্রাইসিং। আপনার হোটেল সেরাটনে থাকলে যে ভাড়া হবে এক রাতের, বা ইন্টারকন্টিনেন্টালে, আর যদি আপনার হোটেল যদি আপনি মনে করেন প্রিন্স হোটেলে থাকেন মিরপুর 1 নম্বরে, দুটোর প্রাইস কি সেম হবে ভাই? রুম ভাড়া কি সেম না হবে স্যার, ভাই? different। আচ্ছা, আমরা বাইরে এ- গিয়ে এ- একটা চাইয়া জুতা লইয়া এই জুতা লই ঘরে ঢোকেন তাহলে লাভ পাই কি? হ্যাঁ, আহ, আচ্ছা লাভ কেউ পেলে একজন কোন কথা জুতা বাইরে বলছেন, আপনি সুইচ অফ করে রাখেন। আজহারুল ইসলাম সাহেব মনে হয়, আমি তো ভুল না করি। আচ্ছা, মনির ভাই আমাকে শুনতে পাচ্ছেন? ওই জুতা লই বাইরে আইতেছেন না? মনির ভাই, তাহলে লাভ পেলে কি? মনির ভাই আছেন? বাইরে আইতে এই জুতা যদি ঘরে উঠেন তাহলে লাভ পেলে কি? মনির ভাই, আমি আমার ঘরে ঢুকেছি, আপনি এইখানে তো ঢুকেনি। এইটা না আপনার ঘরেই ঢুকান। মনির ভাই। বাইরে আইতে হ্যাঁ জি ভাই, ওই যে আপনি তো আমার মনে হয় অ্যাডমিট বা কিছু বানান নেই, আমি তো শুধু নিজেরই মিউট করতে পারি, আরেকজন কথা বললে মিউট করতে পারি না, বুঝছেন? আচ্ছা করে দিলাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওই যে অনেক সময় তো অনেকের মাইক ওপেন থাকে, এই যে এখন এখন পারবো আর কি, বুঝছেন? তো যাই হোক, একটু কেয়ারফুল কেয়ারফুল কথা বলার সময়। তা এখন দেখেন, এই যে সেকেন্ড যে বিষয়টা হচ্ছে, দেখেন দ্য প্রোডাক্ট ইজ হাইলি পেরিশেবল। ধরেন এই যে পহেলা বৈশাখের যে প্রোডাক্ট বলেন, তো এটা কি 14 এপ্রিলের পরে ভাই খুব একটা কাজে লাগে? আপনারা বলেন তো ভাই, না স্যার, কি এটা কাজে তেমন কোনো কাজে কাজে লাগে? লাগে না। না তাহলে স্যার, এটা কি আমরা কি বলবো? হাইলি পেরিশেবল। তাহলে এই যে পহেলা বৈশাখের প্রোডাক্টটা, এটা কি আপনার পহেলা বৈশাখের আগের দিন যে পরিমাণ ডিমান্ড থাকে এবং যে পরিমাণ প্রাইস থাকে, পহেলা বৈশাখের পরের দিন থেকে এটার কি আর প্রাইস বা ডিমান্ড কি আগের মতো থাকে ভাই? কি না থাকে? স্যার, তাহলে এই প্রোডাক্টগুলোকে আমরা কি বলি? এই ফ্যাশনেবল প্রোডাক্টকে আমরা কি বলি? বা সিজনাল অ্যাপারেলকে আমরা কি সিজনাল বলি? অ্যাপারেল স্যার। হাইলি পেরিশেবল। হাইলি পেরিশেবল মানে এটা কি? যে আপনার সিজনে এটার ডিমান্ড থাকে, কিন্তু সিজন শেষ এটার ডিমান্ড নেই। কি ঠিক আছে? যেমন ধরেন জি আপনার স্যার, জি জ্যাকেট, স্যার। এই যে জ্যাকেট, এটা কি হাইলি পেরিশেবল? কারণটা কি? আপনার উইন্টারে এটার ডিমান্ড থাকে, কিন্তু উইন্টার শেষ এটার আবার ডিমান্ড নেই। কিন্তু আপনি যদি রাইস বলেন, ডাল বলেন, ডিটারজেন্ট বলেন, ভাই এটা কি হাইলি পেরিশেবল না সারা বছর সারা জীবন এটার ডিমান্ড থাকে ভাই? সারা বছরই ডিমান্ড থাকে এটার। তাহলে ওটাকে আমরা কি বলবো? রেগুলার প্রোডাক্ট। আর কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো সিজনাল, তো এই প্রোডাক্টগুলোকে আমরা কি বলবো? হাইলি পেরিশেবল। ওই সময়টাই এটা ডিমান্ড থাকবে, আর যখনই ডিমান্ড থাকবে এটা বেশি দামে বিক্রি করতে হবে, আর যখনই ডিমান্ড কমে যাবে এটাকে যতটুকু সম্ভব ডিসকাউন্ট হোক বা যেভাবেই হোক প্রোডাক্টটা সেল করতে হবে। সবাইকে আমরা ক্লিয়ার? এরপর যদি আমরা খেয়াল জি করে স্যার, দেখি নাম্বার ক্লিয়ার। 3, দেখেন ডিমান্ড হ্যাজ সিজনাল অ্যান্ড আদার পিকস। যেমন আপনার ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই উন্নত দেশগুলো যেগুলো ক্রিশ্চিয়ান প্রধান দেশ, তাদের এখানে সবচেয়ে বড় হলিডে কোনটা থাকে? উৎসব কোনটা? আপনার ক্রিসমাস 25শে ডিসেম্বর। আরেকটা হচ্ছে কি আপনার 1st অফ জানুয়ারি। তো এখন এই উপলক্ষে তারা কি করে? প্রচুর পরিমাণে শপিং করে। তো এখন অ্যামাজন তারা দেখলো যে ডিসেম্বর মাসে তাদের উপর এত বেশি লোড থাকে, তারা এই প্রোডাক্ট ডেলিভারি দিতে হিমশিম খেয়ে যায়। তখন তারা কি করলো, যখন ডিসেম্বর মাসে যদি আপনি অ্যামাজনের প্রোডাক্ট অর্ডার করেন, তাহলে কি করলো তারা? তারা প্রোডাক্টের ডেলিভারি চার্জটা বাড়িয়ে দিল 25%। আর কেউ যদি ডিসেম্বরের অর্ডারটা আপনার অক্টোবর নভেম্বর মাসে অর্ডারটা দেয়, মানে অ্যাডভান্স, এই ক্ষেত্রে তাদের জন্য কি করলো? আপনি যদি অক্টোবর মাসে দেন, আপনার ডেলিভারি চার্জ 100% ফ্রি, আর নভেম্বরে দিলে আপনার ডেলিভারি চার্জ 50%।
তাহলে এখন এই যে তারা যে প্রায় রেভিনিউ ম্যানেজমেন্টটা করলো, এর ফলে কি হলো? এর ফলে কিছু কিছু কাস্টমার তারা ডিসেম্বরে না দিয়ে ওই যে ডেলিভারি কস্ট বাঁচানোর জন্য তারা নভেম্বর মাসে অর্ডার করবে, তারা অক্টোবর মাসে অর্ডার করবে। এবং এর ফলে যেটা হবে, আপনার যে অ্যামাজনের যে কাস্টমার সার্ভিস এটাও সুন্দরভাবে হবে, তার ডিমান্ডটাও কি হবে, ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, এবং কি হবে, তার কাজের মান বা সেবাটাও কি হবে, ভালো হবে। তাহলে এটাও কিন্তু এক ধরনের কি, আপনি দেখেন অক্টোবর মাসে নো ডেলিভারি চার্জ, নভেম্বর মাসে 50%, আবার ডিসেম্বরে কি আপনার 50% বেশি। তাহলে এগুলোকে আমরা কি বলবো, ওয়ান কাইন্ড অফ ডিফারেন্সিয়াল প্রাইসিং। সবাইকে আমরা ক্লিয়ার? সবাইকে আমরা বুঝতে পেরেছি? সবাইকে আমরা ক্লিয়ার ভাই? Yes, sir. আচ্ছা, এরপর দেখেন নাম্বার 4, যেমন আপনারা যদি মনে করেন, যেমন আমি আমার ছাত্র জীবনের একটা এক্সাম্পল দিই। আমরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম, তো আমাদের প্রত্যেকটা কোর্সে কিন্তু আপনার প্রেজেন্টেশন বাধ্যতামূলক ছিল। তো এখন এই প্রেজেন্টেশনে আমাদের ছাত্র সংখ্যা ছিল প্রায় 200-র উপরে, 2টা সেকশন মিলে। এবং আমাদের প্রত্যেকটা প্রেজেন্টেশন হতো সকালবেলা শুরু হতো কনফারেন্স রুমে, একেবারে রাত্রেবেলা পর্যন্ত প্রেজেন্টেশন চলতো। এবং সেখানে আপনাদের কি হতো, দুপুরবেলা আমরা লাঞ্চ করতাম, আমাদের ক্লাস টিচার থাকতেন, এবং আমাদের বিভিন্ন অনেক সময় ডিন থাকতো, ইনভাইটেড গেস্ট থাকতো, তারা আবার বেস্ট গ্রুপ, বেস্ট প্রেজেন্টার এই অ্যাওয়ার্ডগুলো ঘোষণা করতো। একটা উৎসব ভাব। তো তখন এই যে ডে লং যে প্রেজেন্টেশনটা হতো দুপুরবেলা, খাবার প্রয়োজন ছিল। তা আমার মনে আছে আমি আমাদের ক্লাস ক্যাপ্টেনের সাথে একবার গেলাম আপনার পুরান ঢাকা নান্না বিরিয়ানিতে। তো তখনকার সময়, এটা আমি সেই বলতেছি 2002 সালের কথা, 2-3 সালের কথা। তো তখনকার নান্না বিরিয়ানি তখনকার প্রাইস ছিল আপনার 20 টাকা, আমি যদি ভুল না করি। তো যখনই আমরা মানে আপনি যদি 12টার পরে যান, তখন দেখা যেত বেশিরভাগ সময় নান্নার বিরিয়ানি পাওয়া যেত না। তো আমরা কি করলাম, আপনার গেলাম হচ্ছে ঠিক 11:30টার সময়, গিয়ে বললাম ভাই আপনাদের কাছে যদি আমরা অর্ডার দিই, আপনার 300 প্যাকেট বিরিয়ানি আপনারা কি দিতে পারবেন, সাথে ছোট্ট একটা কোকের বোতল সহ? বলে হ্যাঁ পারবো। তো কত টাকা অর্ডার? তো বললো যে আপনার 22 টাকা দিবেন পার প্যাকেট, যেহেতু প্যাকেটে দিতে হবে 22 টাকা, 2 টাকা প্যাকেটের চার্জ, 20 টাকা হচ্ছে খাবার। আর প্রত্যেকটা ককের জন্য তখনকার সময় ছিল মানে 60 টাকা, আমি যদি ভুল না করি, মানে 29 টাকা। তখন আমরা কি বললাম যে আমাদের আসলে 300 প্রোডাক্ট লাগবে, এবং আমাদের 5টা প্রেজেন্টেশনের জন্য 1500 প্রোডাক্ট লাগবে। যখনই এই কথা বললাম, সাথে সাথে ওই যিনি মালিক উনি কি করলো, আমাদেরকে বসতে দিল, এবং আমাদেরকে কি করলো, 1 প্যাকেট করে বিরিয়ানি ধরিয়ে দিল আমাদের দুজনকে, এবং সফট ড্রিঙ্কসও খেতে দিল সাথে, এবং বললো আগে আপনারা খেয়ে দেখেন আপনাদের এটা চলবে কিনা। তো এরপর যেটা হলো, যেহেতু আমাদের অর্ডার কত 1500 প্যাকেট, আমাদের জন্য 29 টাকা না রেখে উনি কি করলো, যখন শুনছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এখানে যদি প্রোডাক্টের মান ভালো হয় আমরা আরো অর্ডার দিব, তখন কি করলো, এই প্রাইসটা তারা কমিয়ে 29 টাকা থেকে কমিয়ে তারা 25 টাকা করে রাখলো। তাহলে এখন আপনি যখন একসাথে অনেক বেশি পরিমাণে প্রোডাক্ট কিনেন, প্রোডাক্টের প্রাইসটা কি কমে যায় না ভাই? কি কমে যায় কিনা বলুন তো? আবার আপনি যদি একটা প্রোডাক্ট কিনতেন, তাহলে প্রোডাক্টের প্রাইস কি বেশি লাগতো না? কি বেশি লাগতো না ভাই? খুচরা কিনলে কি প্রাইস বেশি পড়ে না? আর যখন পাইকারি একসাথে বেশি কিনবেন, প্রাইসটা কি কম পড়ে না? তাহলে সেম প্রোডাক্ট পাইকারি কিনলে এক প্রাইস, খুচরা কিনলে এক প্রাইস, তাহলে এটাও কি এক ধরনের ডিফারেন্সিয়াল প্রাইসিং না? কি বলেন ভাইরা? সবাই আমরা বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন এই যে ডিফারেন্সিয়াল প্রাইসিং এর আসল উদ্দেশ্যটা কি, আপনার প্রফিট বাড়ানো। তো প্রফিট বাড়ানো তার কারণটা হচ্ছে, আপনি যখন ডিফারেন্সিয়াল প্রাইসিং যদি না করেন, মনে করেন যিনি গ্যালারিতে খেলা দেখবে তার টিকিটের প্রাইসে 5,000 টাকা, আবার যিনি বিজনেস ক্লাসে খেলা দেখবে বা আপনার মানে গ্র্যান্ড স্ট্যান্ড, তারও 5,000 টাকা, দুইটা টিকিটের প্রাইস যদি সেম হয়, বা আমি বিজনেস ক্লাসে গেলেও আপনার টিকিটের দাম যা, ইকোনমিতে গেলেও তা, তাহলে কাস্টমারের ভিতর কি একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করবে না ভাই? যিনি আপনার সেম টাকা দিয়ে কম সার্ভিস পাবে তার ভিতরে ডিসস্যাটিসফ্যাকশন কাজ করবে না? তাহলে এই যে ডিফারেন্সিয়াল প্রাইসিং এর উদ্দেশ্যটা কি, কাস্টমারকে খুশি করা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার টোটাল প্রফিট ম্যানেজমেন্ট করা। কেন? কারণ আপনি দেখেন বিমানে আপনার 80% সিট থাকে কি ইকোনমি ক্লাস, আর অনলি 20% কি থাকে আপনার বিজনেস ক্লাস। তার কারণ কি, বেশিরভাগ সময় কাস্টমাররা কি খুঁজে, ইকোনমি খুঁজে। আর বিজনেস ক্লাসটা কারা খুঁজে, আপনার খুবই কম সংখ্যক কাস্টমার খুঁজে। কিন্তু কি সবাইকে আমরা বুঝতে পারছি? তাহলে এখন আপনি যদি সব বিজনেস ক্লাস করেন, তাহলে দেখা যাবে একটা বিমানে সর্বোচ্চ 10% সিট ফিল হবে, আর বাকিগুলো সিট ফিল আপে হবে না। আর যদি আপনি ইকোনমিক ক্লাসে করেন, মানে ইকোনমিক ক্লাসে যদি কনভার্ট করেন, তাহলে কি হবে, আপনার বেশিরভাগ সিট কিন্তু আপনার ফিল আপ হবে। কিন্তু সবাইকে আমরা বুঝতে পারছি ডিফারেন্সিয়াল প্রাইসিং এর উদ্দেশ্যটা কি ভাইরা? তো এখন দেখেন আপনার একটা প্রোডাক্টের প্রাইস কত, $2.5, এই যে 2.50, তখন ডিমান্ড কত হয়েছে আপনার 5,000 ইউনিট। তাহলে 2.5 দিয়ে যদি 5,000 দিয়ে গুণ করেন, তাহলে ভাই রেভিনিউ কত হবে?
কত হয় রেভিনিউ? 12,500। 12,500 5 ইন্টু 2 10,000, 5 ইন্টু 0.5 কত? আপনার 2,500, তার মানে কত? 12,500। এরপর দেখেন আপনার যদি প্রোডাক্টের দামটা হয় 2 টাকা, ডিমান্ড বেড়ে হয় কত? 6,000, কিন্তু 6,000 ইন্টু 2 কত হয়? 12,000। আপনার রেভিনিউ কত হয়? $12,000। আবার যদি আপনার প্রাইসটা বাড়ায় 3.5 করেন, তখন আবার ডিমান্ড কমে কত হয়? 3,000, তখন আপনার রেভিনিউ কত হয়? 10,500। তাহলে আপনার, অনেকে বলে প্রাইস বাড়াইলে রেভিনিউ বাড়ে, কি প্রাইস যত সর্বোচ্চ 3.5 পাউন্ড, আপনার রেভিনিউ কি সবচেয়ে কম না? জি আর আপনি দেখেন প্রাইস আপনার 2 পাউন্ড, রেভিনিউ কত? 12,000। কিন্তু সবচেয়ে বেশি রেভিনিউ কখন হচ্ছে? যখন আপনি $2.5। তার মানে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন প্রাইসটা, এটা কমও না বেশিও না, যে প্রাইসে আপনার কি হবে, বেশিরভাগ কাস্টমার প্রোডাক্টটা কিনবে। আপনি যদি $3.5 প্রাইস করেন, তাহলে আপনার রেভিনিউ নেমে আসে কত? 10,500। আবার আপনি যদি প্রাইসটা কমায় 2,000 নিয়ে যান, দুয়ে নিয়ে যান, তখন কিন্তু আপনার রেভিনিউ কত হয়? 12,000। তার মানে সবচেয়ে পারফেক্ট প্রাইসিং এখানে কোনটা? আপনার 12,500। সবাইকে আমরা ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? ক্লিয়ার। আচ্ছা, তো এখন দেখেন, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এফেক্টিভ ইউজ অফ রেভিনিউ ম্যানেজমেন্ট ইনক্রিজ ফার্ম প্রফিটস, ইমপ্রুভ সার্ভিসেস ফর দ্য মোর ভ্যালুয়েবল কাস্টমার সেগমেন্ট। তার মানে কি, যিনি বেশি ভ্যালুয়েবল কাস্টমার সেগমেন্টে থাকবে, বেশি সেবা পাবে, সে বেশি পরিমাণ টাকা দিবে। এবং দেখেন কি বলছে, ক্রিয়েট ডিফারেন্ট ভার্সনস অফ এ প্রোডাক্ট টার্গেটেড এট ডিফারেন্ট সেগমেন্ট। যেমন ফর এক্সাম্পল, আপনারা যদি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় হলে যান ভাইরা, টয়লেট বা ওয়াশরুম বা কোনো স্টুডেন্টের কাছে যান বা জিজ্ঞেস করেন, বেশিরভাগ যে হলের ছাত্ররা যে শ্যাম্পু ইউজ করে, শ্যাম্পু কি 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 ধরনের শ্যাম্পু ইউজ করে ভাই বলেন তো? বা আপনি যদি কোনোদিন কোনো একটা বিশ্ববিদ্যালয় হলে, যেমন মহসিন 2 হল, টাকা মিনি চট্টগ্রাম প্যাক, হল, মিনি কি প্যাক কি বা ধরনের শ্যাম্পু ভাই? মিনি প্যাক মিনি প্যাক মিনি প্যাক। কত টাকা দামের? 2 টাকা 2 দাম। টাকা বা 5 টাকা, সর্বোচ্চ 1 2 টাকা টাকা। 2 টাকা, বেশিরভাগ দেখবেন 1 টাকা 2 টাকার আপনার ঝুলতেছে শ্যাম্পু। আগে ঠিক ছিল আছে? 1 টাকা 2 টাকা, এখন একটু বেড়েছে স্যার দাম। আমি নিজেও হলে থাকা মানুষ ও, তো স্যার, তাই এক্সপিরিয়েন্স আছে আচ্ছা আর আচ্ছা। কি। তো তাহলে এখন দেখেন, এই যে আপনার মনে করেন শ্যাম্পু 1 টাকার হয়, 2 টাকার হয়, 5 টাকার হয়, আবার কি হয়, আপনার ছোট্ট সাইজ হয় একটা বোতলে, একটা মাঝারি সাইজ হয়, একটা বড় সাইজও হয়। যখন আমি হলে ছিলাম আমার শ্যাম্পু লাগতো 1 টাকা দামের। যখন আমি বাসায় গেলাম তখন শ্যাম্পু কি একটু বড় লাগলো, বিয়ে করলাম একটু মিডিয়াম সাইজ, বাচ্চা 2টা হলো, এখন কি বড় সাইজের শ্যাম্পু লাগে। তাহলে এখন এই যে ডিফারেন্ট কাস্টমারের জন্য কি একটা প্রোডাক্টে কি ডিফারেন্ট ভার্সন দরকার আছে না ভাই? কি আছে জি কিনা বলেন? আছে স্যার, জি আছে। এখন নকিব সাহেবকে যদি আমি জিজ্ঞেস করি, এই যে হলের ছেলেপেলে কেন বা আমরা কেন এই 1 টাকা শ্যাম্পু ইউজ করতাম, তার একটা কারণ হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন, আমরা স্ট্রাগলিং করতাম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি, যদি ভাই কোনো কারণে আপনি যদি একটা বোতলওয়ালা শ্যাম্পু আপনার রুমে রাখেন, বেশি দিন না, আপনি দেখবেন যে 1 সপ্তাহের ভিতরে শ্যাম্পুর বোতল শুদ্ধ উদে হয়ে গেছে। স্যার এক কি ঠিক সপ্তাহ বলতেছি আসলে কিনা? এক সপ্তাহ লাগবে না স্যার, একবার গোসলের আই সময় থিঙ্ক স্যার পাওয়া যায় 3 না। থেকে 4 দিনে শেষ হয়ে যাবে স্যার। ওই দেখবেন একটা আপনার পারফিউম ফ্রেন্ড দিছিলাম যা স্যার আছে সব সরকারি মনে করে ইউজ করা শুরু করবে, কি ঠিক তাই না ভাইরা? জি স্যার, আমি একটা তো পারফিউম এখন দিছিলাম, এই জন্য, পারফিউমটা মনে হয় 3-4 দিনে শেষ ফুল, নতুন ইনটেক পারফিউম। তাহলে এখন এই জন্যই তো আপনার কি বলা হয় যে একটা প্রোডাক্টের ডিফারেন্ট ভার্সন ডিফারেন্ট সেগমেন্টের জন্য আনা হয়। এরপর দেখেন ট্যাকটিক্স ফর মাল্টিপল কাস্টমার সেগমেন্ট। তার মানে এখানে ট্যাকটিক্সটা কি হবে, প্রাইস বেসড অন দ্য ভ্যালু অ্যাসাইন বাই ইচ সেগমেন্ট। যে সেগমেন্টে ভ্যালু বা সার্ভিস বেশি, সেই সেগমেন্টে প্রাইস বেশি হবে, আর যে সেগমেন্টে ভ্যালু বা সার্ভিস কম, সেটা প্রাইস কি হবে, কম হবে। তারপর ডিফারেন্ট সেগমেন্টের জন্য ডিফারেন্ট প্রাইস চার্জ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনাকে সেগমেন্টের লেভেলটা ফোরকাস্ট করতে হবে। যেমন এখানে দেখেন, আপনি যদি ফোরকাস্ট করেন, ফোরকাস্ট করতে হবে আমার প্রাইস কি $2.5 হলে ভালো, $2 হলে ভালো, নাকি $3.5 হলে ভালো। আপনার যদি ফোরকাস্টটা যদি রং হয়, তাহলে আপনি কি রেভিনিউ কি হারাবেন না ভাই? আপনি কি প্রফিট লস করবেন না ভাই? অবশ্যই তাহলে স্যার। এই ক্ষেত্রে আপনার সেগমেন্টটা কি হতে হবে, ফোরকাস্টিংটা অবশ্যই কি হতে হবে, পারফেক্ট হতে হবে। Yes, একদম। তাহলে এখানে মূল বিষয়টা কি, সেটিং ডিফারেন্ট প্রাইসেস ফর ইচ সেগমেন্ট। এরপর দেখেন, এই যে আমরা পেরিশেবল অ্যাসেটস এর কথা বলছিলাম, কোনটা, এই যে আপনি ধরেন পয়লা বৈশাখে জামা কাপড়, বা আপনাকে আমি যদি বলি ভাই, এই যে আমি বিমানে করে আসলাম এই গত 5 ফেব্রুয়ারি ইউকে থেকে ম্যানচেস্টার, তো এই বিমানে আপনার 15 থেকে 16টা সিট ফাঁকা ছিল, তো এই সিটগুলোতে আর কেউ কি চাইলেও জীবনে চড়তে পারবে ভাই? কি আর কি চড়া সম্ভব যে 16টা সিট ফাঁকা না ছিল? স্যার, না, ওইটাতে আর চলা কেউ সম্ভব। করতে পারবে না। তার মানে কি এটা শেষ পেরিশেবল? মনে করেন আজকে কক্সবাজারে হোটেল কক্স টুডেতে 15টা রুম ফাঁকা গেল, তাহলে এই যে 15টা রুম ফাঁকা গেল, তা এটা কি আর জীবনে পূরণ হবে কোনোদিন? আজকের এই দিনটাকে আর ফিরে না না আসবে? না, পূরণ হবে না। তাহলে এই ক্ষেত্রে দুটো বিষয়, একটা হচ্ছে ডাইনামিক প্রাইসিং, কোনটা, এই যে আপনার যখন আপনার ফ্যাশনেবল প্রোডাক্ট, এই যে ফ্যাশনেবল প্রোডাক্ট পয়লা বৈশাখ, প্রাইসটা কি হবে, ডাইনামিক প্রাইসিং। তার মানে কি সিজনের শুরুতে প্রাইস বেশি থাকবে,
যখন শেষ সিজন শেষ বা শেষের দিকে প্রাইসটা কি হবে, কম হবে। এটাকে আমরা ডাইনামিক প্রাইসিং। সেল করে দিতে হবে। আর আর আপনার ধরেন এই বিমান বলেন, হোটেল বলেন, এই ক্ষেত্রে কি করতে হবে? ওভার বুকিং। ওভার বুকিংটা কি? আপনি মনে করেন হোটেলে আপনার রুম হচ্ছে 100টা, আপনি বুকিং দিবেন 120টা। তা এই যে 120টা বুকিং দিচ্ছেন, আপনি 20 জনকে রাখবেন ওয়েটিং লিস্টে, এদেরকে কনফার্মেশন দিবেন পরে। যখনই আপনার প্রথম 100 জন থেকে 2 জন ক্যান্সেল করবে, অটোমেটিক 101, 102 নাম্বার তাদেরকে আপনি কনফার্ম করে দিবেন। তাহলে এই ক্ষেত্রে একটাই উপায় কি, আপনাকে ওভার বুকিং দিতে হবে। এবং যাদেরকে ওভার বুকিং দিবেন আপনি তাদেরকে বলে দিবেন যে আপনাদেরকে কোনো অ্যাডভান্স পানি দেওয়া লাগবে না, ইউ আর রাইট ইন দ্য ওয়েটিং লিস্ট, যদি ফাঁকা হয় আমরা আপনাদেরকে যোগাযোগ করব। তাহলে এখন এর ফলে কি হবে, আপনার এই যে ওভার, কেউ যদি বুকিং ক্যান্সেল করে বুকিং দিয়ে, তাহলে আপনার টাকাটা কি আর মাইক যাবে ভাই? আপনি ওয়েটিং লিস্ট থেকে কি ডাক দিতে পারবেন না? তাহলে এটাকে আমরা কি বলছি, ওভার বুকিং সিস্টেম। কি সবাই ক্লিয়ার? এই দেখেন এখানে কি বলছে, দ্য ট্রেড অফ বিটুইন দ্য কস্ট অফ ওয়েস্টিং দ্য অ্যাসেটস ইফ টু মেনি ক্যান্সেলেশনস lead to unused asset and the cost of arranging a backup if too few cancellations। তাহলে এই ক্ষেত্রে আপনার কি করতে হবে, ব্যাকআপ রাখতে হবে। সবাইকে আমরা ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? সবাইকে ক্লিয়ার ভাই? আচ্ছা, এখন দেখেন এই যে সিজনাল প্রোডাক্টের ক্ষেত্রে দেখেন, সিজনাল পিকস অফ ডিমান্ড আর কমন ইন ম্যানি সাপ্লাই চেন। যেমন মনে করেন আপনার সাপ্লাই চেন, আপনার প্রোডাক্ট কি, প্রোডাক্ট হচ্ছে জ্যাকেট, তো জ্যাকেটের ডিমান্ড পিক থাকবে কখন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। আবার অফ পিক যখন থাকবে মানে কখন, আপনি মনে করেন ফেব্রুয়ারি মাসে, মোটামুটি ফেব্রুয়ারি মাসে এই যে আস্তে আস্তে শীত কমে গেছে, মার্চ মাসে দেখবেন যে শীত দেখতে জাদু করে যাওয়া লাগবে। তাহলে এখন এই অফ পিক পিরিয়ডে আপনি কি জ্যাকেটের প্রাইসটা কি কি বাড়াই দিবেন, না ঠিক রাখবেন, না ডিসকাউন্ট দিতে হবে ভাই? কি ডিসকাউন্ট দিতে হবে না? দেখেন এখানে কি বলছে, অফ পিক ডিসকাউন্টিং, এই যে অফ পিক ডিসকাউন্টিং ক্যান শিফট ডিমান্ড ফ্রম পিক টু নন পিক পিরিয়ডস। এখন মনে করেন আপনার সামনের বছর একটা জ্যাকেট লাগে, আপনি চিন্তা করলেন যে যেহেতু এখন এই জ্যাকেটটা সুন্দর লাগে, গায়েও ফিট হয়েছে, প্রাইসও 50% কম, তাহলে একটু আগামী বছরের জন্য অ্যাডভান্স কিনে রাখি। তাহলে কখন কিনবেন আপনি, যখন আপনি 50% ডিসকাউন্ট পাইছেন বা 20% ডিসকাউন্ট পাইছেন। আর যদি না পাইতেন তাহলে কি কিনতেন, কখনই কিনতেন না। সবাইকে আমরা ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? এরপর দেখেন কি বলছে, চার্জ হায়ার প্রাইসেস ডিউরিং পিক পিরিয়ডস। পিক পিরিয়ডে প্রোডাক্টের প্রাইসটা কি করতে হবে, হাই প্রাইস চার্জ করতে হবে। আর অফ পিক পিরিয়ডে প্রোডাক্টের প্রাইসটা কি হবে, লোয়ার প্রাইসেস। সবাই ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি? জি স্যার। তা এখন দেখেন এই যে বাল্ক, আপনি যদি বাল্ক মানে কি একসাথে অনেক প্রোডাক্ট কিনেন পাইকারি, তখন প্রাইসটা কি হবে, কম হবে। আর যদি স্পট মার্কেটে কিনেন প্রাইসটা আপনার কি হবে, আপনার বেশি হবে। এখন আপনি মনে করেন সাপ্লায়ার, তা আপনি ডিসাইড করেন ভাই, আপনি কি বাল্কে সব প্রোডাক্ট ছেড়ে দিবেন, নাকি 50% প্রোডাক্ট বাল্কে বিক্রি করবেন, আর 50% প্রোডাক্ট আপনি স্পট মার্কেট মানে যখন ডিমান্ড বাড়বে তখন বিক্রি করবেন। ইটস আপ টু ইউ। এখন আপনি যদি মনে করেন ভাই একবারে সব প্রোডাক্ট বিক্রি করে রিস্ক নিব না, ঝামেলা মুক্ত থাকবো, তাহলে আপনি বাল্কে বিক্রি করে দেন। আবার যদি চিন্তা করেন না, আমি 50% বাল্কে বিক্রি করবো, বাকি 50% প্রোডাক্ট আমি স্পট মার্কেটে যখন ডিমান্ড হবে তখন বিক্রি করব, এই ডিসিশনটা কাকে নিতে হবে, যিনি সাপ্লায়ার তাকে। সবাইকে আমরা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তো এখন দেখেন এই যে লাস্ট স্লাইডে বলা হচ্ছে, ফাইনালি নাম্বার 1, ইভালুয়েট ইউর মার্কেট কেয়ারফুলি। আপনি যে মার্কেটে ব্যবসা করেন, মনে করেন আপনি ব্যবসা করছেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ইউকে, ওই মার্কেটটাকে কেয়ারফুলি আগে ইভালুয়েট করেন। ওই মার্কেটে দেখেন কি বলছে, নাম্বার 2, কোয়ান্টিফাই দ্য বেনিফিটস অফ রেভিনিউ ম্যানেজমেন্ট। এরপর আপনি চিন্তা করেন যে ওই যে মার্কেট, যেমন আমি যদি বলি ভাই আপনি বাংলাদেশের মার্কেটে যদি ব্যবসা করেন, তাহলে আপনার রেভিনিউ ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস কি হতে হবে, কি হাই প্রাইস হবে নাকি এটা রিজনেবল প্রাইস হওয়া উচিত ভাই? প্রোডাক্টের প্রাইসটা কি রিজনেবল প্রাইস, যেহেতু আপনার প্রোডাক্টটা নিজের দেশে বিক্রি করছেন এবং আপনার সাপ্লাই চেনের খরচ কম। নাম্বার 3 হচ্ছে কি, বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতাও অত বেশি না, তাহলে এক্ষেত্রে কি হতে হবে, রিজনেবল প্রাইসিং। আবার আপনি যদি মনে করেন ইউকেতে প্রোডাক্টটা সেল করেন, তাহলে ইউকের কাস্টমাররা তারা কি কোয়ালিটি কনসিয়াস, তাহলে প্রোডাক্টের কোয়ালিটিও ভালো হতে হবে, সাপ্লাই চেনের খরচটা বেশি। তাহলে এই ক্ষেত্রে আপনার প্রোডাক্টের প্রাইসিংটা কি হবে, কম হবে না বেশি হবে ভাই? প্রাইসটা বেশি হবে প্রাইস। তাহলে এখন এই জিনিসটা আপনাকে কি করতে হবে, মার্কেট ইভালুয়েট করেন যে ওই মার্কেট, বাংলাদেশের মার্কেটে কাস্টমার কি চায়, সস্তা প্রোডাক্ট, ইউকের মার্কেটে কি চায়, তারা চায় কি কোয়ালিটি প্রোডাক্ট। এই জিনিসগুলো ইভালুয়েট করে তারপর কোয়ান্টিফাই করেন যে আপনার প্রোডাক্টের প্রাইস কি হবে, রেভিনিউ আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন। এরপর দেখেন নাম্বার 3 কি বলছে, ইমপ্লিমেন্ট এ ফোরকাস্টিং প্রসেস। একটা ফোরকাস্টিং প্রসেস ঠিক করেন, যে আপনি ধরেন প্রত্যেক বছর আপনি ধরেন জুন মাস বা জুলাই মাসে আপনি একটা ফোরকাস্টিং করবেন। তাহলে এখন কিভাবে করবেন এই বিষয়টা আপনার খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে প্ল্যানটাকে সবসময় কি রাখবেন, সিম্পল, কিপ ইট সিম্পল। এতটাই সিম্পল রাখবেন
যাতে আপনার পক্ষে যে কোনো ডিসিশন যে কোনো মুহূর্তে চেঞ্জ করা সম্ভব হয়। এরপর দেখেন নাম্বার 5 কি বলছে, ইনভলভ বোথ সেলস এন্ড অপারেশন। যখনই আপনি একটা ফোরকাস্টিং এ অংশগ্রহণ করবেন, আপনি মনে রাখবেন, মনে করেন বাটা সূর্যের মালিক, তার সাথে কি ভাই কাস্টমারদের কথা হয়? না স্যার। তাহলে কার সাথে কথা হয় ভাই? যারা সেলসে আছে, জি জি। যারা অপারেশনসে আছে। তাহলে এখন যখনই আপনি ফোরকাস্টিং করবেন, কোনো একটা সিদ্ধান্ত নেবেন, তাহলে কার সাথে কথা বলা উচিত? যিনি মালিক তার সাথে, নাকি যারা সেলস এবং অপারেশনে আছে তাদের সাথে ভাই? তো যারা সেলস অপারেশন আছে তাদের সাথে। এরপর দেখেন তাদের সাথে ইনভলভ করার পর দেখেন আন্ডারস্ট্যান্ড ইনফর্ম দ্য কাস্টমার। এরপর আপনি যখন তাদের কথাটা শুনবেন, বুঝবেন, এরপর আপনি চেষ্টা করেন কাস্টমারকে বুঝা তারা কি চায়। এরপর আপনি যে প্রোডাক্টটা দিচ্ছেন এটা কেন বাকিদের চেয়ে ভালো, সেরা, এটা কাকে ইনফর্ম করবেন? কাস্টমারকে ইনফর্ম করবেন। কিভাবে ইনফর্ম করতে পারেন? আপনার সেলস পিপল এটা ইনফর্ম করতে পারে। আপনি টেলিভিশনে বিজ্ঞাপন দিতে পারেন, রেডিওতে বিজ্ঞাপন দিতে পারেন, আপনার প্রিন্ট মিডিয়া বিজ্ঞাপন দিতে পারেন। আর ফাইনালি কি বলা হচ্ছে ক্যাম্পেইন দেখেন, করে। যে কোনোভাবে আপনি করতে পারেন। আর ফাইনালি কি বলা হচ্ছে দেখেন, ইন্টিগ্রেট সাপ্লাই প্ল্যানিং উইথ রেভিনিউ ম্যানেজমেন্ট। আপনি যখনই সাপ্লাই চেইনের প্ল্যানিং করবেন, পরিকল্পনা করবেন, ওটার সাথে সবসময় রেভিনিউ ম্যানেজমেন্ট এই বিষয়টা ইন্টিগ্রেট রাখতে হবে। যে আপনি যার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন, ধরো সাপ্লায়ার, সেই যদি সাপ্লাইটা বেশি প্রাইসে দেয়, তাহলে আপনার রেভিনিউতে এফেক্ট পড়বে না ভাই? কি পড়বে না? আপনি যদি প্রোডাক্টের ডেলিভারি দেন বিমান পথে, কি আপনার রেভিনিউতে এফেক্ট পড়বে না? আবার আপনি যদি প্রোডাক্টটা সড়ক পথে পাঠান, কি এফেক্ট পড়বে না? তাহলে এই প্রত্যেকটা বিষয় আপনার রেভিনিউর সাথে ইন্টিগ্রেট করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। মানে ইন্টিগ্রেট অর্থটা কি? আপনার সুসমন্বয় করা। তা আজকে ক্লাসে কারো কোনো কনফিউশন আছে ভাইরা? একেবারে ইজি না চ্যাপ্টারটা? আচ্ছা, তো মনে, তো ঠিক আছে। তো মনির ভাই আছেন? জি জি। তো আমাদের তো তাহলে আবার নেক্সট উইকে ক্লাস হবে না মনির ভাই? নেক্সট উইকে আর নাকি সোমবার বুধবারে যদি হয় তাহলে আমাদের ওই এক্সাম দিবে তো অনেকে, আমার মনে হয় প্রিপারেশন নিতে পারে। আপনি যদি বুধবারে অ্যাভেলেবল থাকেন নিতে পারেন। বুধবার কি আচ্ছা ঠিক আছে, তাহলে বুধবার দিয়ে দেন, অসুবিধা নেই। আর না, বুধবারে টাফ হয়ে যাবে মনে হয়। আচ্ছা আমি দিয়ে দেন, স্যার অসুবিধা নেই। বুধবার দিন তো অনেকের ইলেকশন স্যার, অনেক দিকে যাবে স্যার। ও আচ্ছা আচ্ছা, বৃহস্পতিও তো বাংলাদেশে ইলেকশন ভাই। আচ্ছা সোমবার আমরা দিন হলে স্যার ভালো হয় স্যার। আমার মনে হয় তাহলে এই সপ্তাহ, আগামী সপ্তাহ শুক্রবারে হইতে পারে। সোমবার দেন। দিন ভালো হয় মনে হয় স্যার। হ্যাঁ, তো সোমবার দিন যদি না হয় তাহলে হয়তো ভালো হইতে পারে। সোমবার হতে পারে, সোমবারে সমস্যা না হলে দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি মনে করেন সোমবারে দিতে পারেন, সমস্যা নেই। ওকে ওকে, সোমবার তাহলে আচ্ছা আবার ঠিক আছে, কালকে আবার ভালো ক্লাস থাকবেন। আছে, তো কালকে আবার একটা ক্লাস আছে আমাদের ওই যে অ্যাকাউন্টিং ফাইন্যান্সের উপরে, খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। কালকের ক্লাসটা হলো ইসের উপরে, ওই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যানালাইসিস। এটা খুবই দরকার এক্সামের জন্য আর কি। তো ঠিক আছে, তাহলে সোমবারে ট্রাই করি আমরা ইনশাআল্লাহ। ওকে। ওকে, আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম।